কত সময় ধরে যে ঘুমিয়ে আছি নিজেও জানি না। পেছন থেকে ভাবি ডাকতেছে ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই, যে আমার মধ্যে আসে না। নিলয় আর কত সময় ধরে ঘুমাবে? বেলা তো প্রায় 12টা বাজতে চলেছে। তোকে তো আবার রেডি হতে হবে, আজ তোর ক্লাস আছে না? ভাবি, তুমি আমার ঘুম নিয়ে এত হিংসে করো কেন? একটু মাত্রই তো ঘুমাতেই চেয়েছি, একটু ঘুমাতে দাও। তুমি যাও প্লিজ, আর একটু ঘুমাবো। আরে ভাই, তোর তো কিছুদিন পরে এক্সাম, এরপরে তুই তো গোল্লা মারবি যদি এখন থেকে না ঠিকভাবে ক্লাস করিস। ধুর ভাবি, কানের কাছে এভাবে মশার মতো ভ্যান ভ্যান করো না তো, ভালো লাগছে না আর। তুমি তো জানো আমি খুব ভালো স্টুডেন্ট, তাই আমার না গেলেও চলবে। আমার খুব ঘুম পাচ্ছে, এখন তুমি আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও প্লিজ। আমারে মনে হয় এভাবেই তোরে হবে না। তোরে যদি 2-3টা ঝাঁটার বাড়ি না দেয়া হয় তাহলে মনে হয় তুই ঘুম থেকে উঠবি না। এটা তোর রোজই করা লাগে নয়, শয়তান তো তোর কাঁধে উঠে থাকে। কথাটা বলে ভাবি একেবারে পানি নিয়ে আমার গায়ের উপর ছিটকে মেরে দেয়। তখনই লাফ দিয়ে ঘুম থেকে উঠে ভাবির উদ্দেশ্যে বলে উঠি, ভাবি তুমি এটা কি করলা? আমি এভাবে আমাকে এভাবে ঘুমাতে দেখে তোমার একটু সহ্য হয় না? একটু ঘুমাতেই তো চাইলাম, তাতেই তোমার এত কি? নাটক না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দে। আমি তোর নাস্তা রেডি করে অলরেডি বেড়ে রেখেছি। তোর ভাই তো সে কবে অফিস চলে গেছে। ধুর, ভাল লাগে না। ভাবির বকাঝকা শুনতে শুনতে কান দুটো একদম বাউড়া হয়ে গেছে। এখনো বসে আছিস? এখন কি কিছু নিব নাকি পিটানোর জন্য? তুই যখন 8 বছর বয়স তখন শ্বশুর শাশুড়ি মারা যায়। এরপর থেকে কিন্তু আমি তোকে নিজের ছেলের মতো বড় করেছি। তুই আমাকে আর এত জ্বালা যন্ত্রণা দিস না ভাই, আমার কথা শোন। তুই যা, একটু ফ্রেশ হয়ে কলেজে যা। কিছুক্ষণ পর তো তোর কলেজ শুরু হয়ে যাবে। ভাবিকে আমি কিছু বলে পার করতে পারবো না, সবসময় ইমোশনাল কথা বলে আমাকে ব্ল্যাকমেল করবে। ঠিক আছে, যাচ্ছি বাবা, যাচ্ছি। কথাটা বলে আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপরে রেডি হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করি। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম নিলয়। আমার মা বাবার কেউ বেঁচে নেই। আমি যখন ছোট তখন আমার মা বাবা মারা যায়। তখন আমার বড় ভাই একটা বিয়ে করে আনেন। উম, হ্যাঁ, উনি হচ্ছেন আমার ভাবি। আমার 8 বছর বয়সে আমার বড় ভাই বিয়ে করে আনে আমাকে দেখাশোনা করার জন্য। আমার ভাবি আমার মা বাবা, কারণ আমার ভাবি কখনো আমার মা বাবার আদর যত্ন কোথাও কমতি রাখেনি। তাই আমি আমার ভাবিকে সবসময় শ্রদ্ধা করি, এবং কি আমার ভাবি আমাকে সবসময় ভালোবাসেন নিজের ছেলে থেকেও বেশি। সকালবেলা নাস্তা করব, তখন এই পিচ্চিটা এসে বলে ওঠে, চাচ্চু, চাচ্চু তুমি যখন কলেজে যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে? আমিও তোমার সাথে যাব। কেন, তুমি আবার আমার সাথে কি জন্য যেতে যাবে? তুমি তো আম্মুর সাথে যাবে, তাই না? আরে, তোমার এই আকামা ভাবে কথা একদম বলো না। সে আমাকে স্কুলে তো নিয়ে যেতে চাই না, বলে আমি নাকি বড় হয়েছি। বল, স্কুল কাছে বলে আমাকে এভাবে বুঝিয়ে দিলে হবে নাকি? আমি তোমার সাথে তোমার বাইকে যাব। আমার পাক্কা বুড়িমা, ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব নার্সারি। মিমিকে বাইকে উঠতে বলে ওর স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে মিমির স্কুলটা, তাই ওকে স্কুলের সামনে নামিয়ে দিলাম। বাই বাই চাচ্চু, সাবধানে যাবে। আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে তাকাবে না ভুল হয়। আর বাইকটা আস্তে চালাবে। যদি জোরে চালাও তাহলে কিন্তু আমি আম্মুকে বলে দেব। আর কারোর সাথে কোনো কথা বলবে না, কেউ কিছু দিলে খাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু আমাকে আম্মু বলে, আমিও তোমাকে বলে দিলাম। ঠিক আছে বুড়িমা, আমি তোমার কথা শুনবো। তাহলে তুমি স্কুলে সাবধানে যাও, ঠিক আছে? আমার বুড়িমাকে স্কুলে দিয়ে এসে আমি কলেজের উদ্দেশ্যে বাইকটা স্টার্ট দিলাম। একটু সময় পর কলেজে চলে আসি। কলেজে এসে দেখি ঈশান আর রৌদ্র বসে আছে মন খারাপ করে। ওদের কাছে গিয়ে বললাম, কী রে, মুখটা এভাবে বাংলার পাঁচের মতো তোরা করে রেখেছিস কেন? কি হয়েছে? আবার আর কি বাকি আছে বল? কলেজে নতুন টিচার এসেছে, উনি আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কেন, ওই টি শার্টটা কি জানে না এই কলেজের ভিপি হচ্ছে আমি, আর তোরা হচ্ছিস আমার বন্ধু, আর তোকে কলেজের ভিতরে ঢুকতে দেবে না? কার এত বড় সাহস? তোর কথাটা আমি প্রিন্সিপালকে বলেছি, কিন্তু ওই টিচারটা এসে আমাদের গালে দুটো থাপ্পড় দিয়ে বলেছে যে তোদের বড় ভাইকে নিয়ে আয়, তখন ওকে আমি দেখে নিব। ও তো শেষ কান্না। এটা কোনটি স্যার যে কিনা আমার বন্ধুর গায়ে হাত তোলে? ওকে তো আমি উচিত শিক্ষা দেব। টিচার হয়েছে কি হয়েছে, শিক্ষক শিক্ষকের মতো থাকবে, তাই বলে এমন ব্যবহার করবে? এটা তো উচিত না। ঈশান আর রৌদ্রের হাত ধরে আমি কলেজের ভিতরে ঢুকলাম। কলেজের ভিতরেই ঢুকে বললাম যে টিচারটা কোথায়, আমাকে দেখিয়ে দে। ঈশান
আর রুদ্র আমাকে দেখিয়ে দেয়। আমি কাছে যেতে দেখলাম পেছন করে একটা মেয়ে তাকায়। মেয়েটাকে দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম, কারণ মেয়েটা যেমন দেখতে সুন্দরী তেমনই তার ঠোঁট দুটো। মেয়েটার ঠোঁট লাড়াচ্ছে, মনে হচ্ছে অপসরি কথা বলছে। আমার যেন মন ছুঁয়ে যাচ্ছে। মেয়েটা কি কথাগুলো আমাকে বলছে আমার কানে একটা কথাও যাচ্ছে না। আমি তো হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। এই যে ম্যাম, ও হচ্ছে আমাদের ভিপি, এমনকি আমাদের পুরো পুরো কলেজের ও সব কিছু দেখাশোনা করে, সব সমস্যা ও সমাধান করে। আমাদের এতে কোনো ভুল ছিল না। আমি ওই মেয়েকে ভালোবাসি, তাই আমি ওকে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু ও আপনাকে শুধু শুধু বিচার দিয়ে বলেছে আমি নাকি ওকে ডিস্টার্ব করি। তুমি একদম চুপ, একটা কথাও বলবে না। সব দোষ তোমাদের ছেলেদের। তোমরা ছেলেরাই মেয়েদেরকে ডিস্টার্ব করো আর আজে বাজে কথা বলো। তোমাদের মতো ছেলেদের জন্যই আজকে মেয়েরা সেফ না। তোমাকে পারলে তো আমি চিঠি দিয়ে বের করে দেব। আর এই যে তুমি, তোমার মতো ছেলে বিপি বলে আজকে ছেলেরা এমন করে, এমন খারাপ কাজ করে। তুমি ছেলেদেরকে সুন্দরভাবে শাসন করতেই পারো না। তুমি কেমন বেবি হয়েছো? আমার মনে তো হচ্ছে তুমিও ওদের মতোই এমনই একজন। আমি তো ম্যামের দিকে হা করে তাকিয়ে রয়েছি। উনি কি বলছে ওনার একটা কথাও আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি তো ম্যামের প্রেমে পড়ে গেছি। আমি তো বুঝে উঠতে পারছি না যে উনি আমার কাছে কি বলতে চাচ্ছে, কারণ আমি তো এক অজানা দেশে হারিয়ে গিয়েছি। কি হয়েছে অসভ্য লম্পট ছেলে? কথা বলছে না কেন? তোমার মতো ছেলেদেরকে পিটানো দরকার। ম্যাম, আমার বন্ধু কিন্তু আপনাকে দেখে নিবে, কথাটা বলে আমাদেরকে নিয়ে এসেছে। কি দেখে নেবে মানে? মেয়েটার থাপ্পড়ে আমার ঘোর কাটে। আমাকে থাপ্পড় মারলো কেন আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তখনই ওরা দুজন পেছন থেকে হাসাহাসি করছে আর মেয়েটা ওখান থেকে চলে যায়। সরি, ওটা মেয়েটা না, উনি আমাদের ম্যাম। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, কী রে ম্যাম আমাকে মারলো কেন, আর তোরা এভাবে হাসাহাসি করছিস বা কেন? বন্ধু, এখানে আমার কোনো দোষ নেই, সব কিছু দোষ রুদ্রর। ও তোকে ফাঁসিয়ে দিয়েছে। আচ্ছা, এই কথাটা তুই বলতো আমাকে, যে তুই ম্যামের দিকে ওভাবে কি তাকিয়েছিলি আর কি দেখছিলি? বন্ধু, আমি তো ম্যামের প্রেমে পড়ে গিয়েছি। বাহ বন্ধু বাহ, অবশেষে তুইও আকামটা কইরা ফালাইলি আমাদেরকে ফালাইয়া। আর কি বলবো, আমার কপালে কিছুই নাই। তোর পালের পোলা, এসব কথা বাদ দে। এখন বল কীভাবে যে কি করি। ওই ম্যাডামকে তো আমার চাই, আমি ওকে আমার বউ বানাবো। ওই শালা, একটু লজ্জা শরম কর। উনি তো ম্যাডাম লাগে, এভাবে বলিস না। পরে দেখা গেছে বাসরাইতে উনি তোকে পড়াতে যাবে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। বাসর রাতে ওকে স্বরে পড়াবে, বলবে সরেয়াতে অজগর সরেয়াতে আম। কি মজা হবে তাই না? রুদ্রের কাঁধের মধ্যে একটা ঘুষি দিয়ে বললাম, হরামজাদা, এত নাটক নকশা না করে এখন কি করা যায় সেটা বল। এখন কি করা যায়? আর তুই ম্যামকে ইমপ্রেস করতে পারিস। আর আমি এখন চট্টগ্রাম থেকে সম্পর্কে তোকে সব কিছু জানাচ্ছি, ওয়েট কর। ঈশান কথাটা বলে ওখান থেকে চলে যায় আর রুদ্র বলে ওঠে, মামা, তুই কিন্তু আমাদেরকে পেট পুরে খাওয়াতে হবে। আর হ্যাঁ, নীলা ম্যামকে কিন্তু দেখে যে কোনো ছেলে ক্রাশ খাবে। আর তুই তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখতি সিনিয়র মেয়েকে বিয়ে করবি, তাই তোর জন্য এটা চলে। কিন্তু নীলা ম্যাম কি তোর সাথে রিলেশন করতে রাজি হবে? বন্ধু, এখন যুগ পরিবর্তন হয়েছে। এখন বেশি সময় সিনিয়র মেয়েরা জুনিয়রদের ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। আর নীলা ম্যাম আমার প্রেমে পড়তে বাধ্য। আমি তো ওনাকে আমার প্রেমে ফেলবই। কিছুদিন পরে এক্সাম, এই এক্সামের আগেই যা কিছু করার করতে হবে। আবার এক্সামের সময় তো নীলা ম্যাম নাকি তার বাড়িতে চলে যাবে। আমি আর রুদ্র গল্প করছিলাম, তখনই একজন দৌড়ে এসে আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, বন্ধু, তোর জন্য একটা তাজা খবর নিয়ে এসেছি। নীলা ম্যাডাম সম্পর্কে সব তথ্য আমি নিয়ে এসেছি। আরে ভাই, এত হাঁপাচ্ছিস কেন? একটু থাম, থেমে বিশ্রাম নিয়ে কথাগুলো বল, যে নীলা ম্যামের সম্পর্কে কি জানতে পেরেছিস তুই? নীলা ম্যামেরা 3 বোন। বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে, আর কম করে হলেও 20 বছর আগে। আর তারা 2 ছোট বোন। সে মেজু, তাকে লন্ডনে পাঠানো হয়েছিল পড়াশোনা করার জন্য। এই তো কিছুদিন আগে পড়াশোনা শেষ করে উনি দেশে ফিরে। উনি দেশে এসেই এই ভার্সিটিতে জয়েন হয়, কারণ ওনার আম্মুর ইচ্ছা ছিল সে একজন টিচার হবে। এই ভার্সিটিতে জয়েন হয় অনেক কাউকে জানায়নি, শুধু উনি বলেছে উনি একটা কাজে এসেছে।
তাই চাপ নেয়নি কেউ। আর সব থেকে বড় কথা হয়েছে যে উনি এখনও সিঙ্গেল। ওনার ছোট বোন আছে একটা। আর একটা খারাপ কথা হয়েছে যে ওনার মা নেই, কারণ উনি যখন ছোট ছিল ওনার মা তখন মারা যান। আর ওনার বাবা ব্যবসায়ী। নীলা ম্যামকে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল ওনার বাবা পড়াশোনার উদ্দেশ্যে। পড়াশোনা শেষ করে সবেমাত্র কিছুদিন হলো উনি দেশে এসেছে। দেশে ফিরে আমাদের ভার্সিটিতে উনি জয়েন হন। এখন বিষয়টা হয়েছে যে উনি কোনো ছেলেকে পাত্তা দেন না, একটু বদমেজাজি মানুষ। এখন তুই এমন একটা রাগী মেয়েকে কিভাবে পটাবি সেটা তোর উপরই ডিপেন্ড করে। পিছনের কথা পরে যাই, সব কিছু বুঝতে পারলাম যে নীলাদের সম্পর্কে নীলাদের কোথায় কি করে। আচ্ছা ঠিক আছে, এখন তো নীলা কিছুক্ষণ পর বের হবে, তখন না হয় বাকিটা দেখা যাবে আমি কি করতে পারি। কি রে ঈশান, আমার বন্ধু দেখি রমি হয়ে গেছে। ওর মুখ থেকে দেখছি এখন ভালোবাসার কথা ঝরতেছে। আগে তো কখনো কোনো মেয়ের দিকে তাকাতো না, কোনো মেয়েকে পাত্তাই দিত না। আর নিরাময় তো ওকে জাদু করে দিয়েছে রে। হ্যাঁ রে বন্ধু, সেটাই তো দেখছি। আর যাই হোক, যদি আমাদের ট্রিট দিতে ভুলে যায় তাহলে ওর বিচিতে ঠাডা পড়ুক। হালা, তুই আগে থেকে আমাকে অভিশাপ দিয়ে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি পেট পরে খাওয়াবো। এখন চল একটু বাইরে থেকে হেঁটে আসি। কথাটা বলেই আমরা তিনজন হাঁটতে বের হয়েছি। কিছুক্ষণ পর হাঁটাহাঁটি করে আবার ক্যাম্পাসে চলে আসি। ক্যাম্পাসে এসে দেখি ক্লাস শেষ হয়ে গেছে, এখন ছুটির সময়, সবাইকে ছুটি দিয়ে দেয়। আর কলেজের সবাই একে একে বের হতে লাগলো। একটু সময় পর খেয়াল করলাম যে নীলার রুম থেকে বের হচ্ছে, তাই ভাবলাম নীলার পিছু পিছু যাব। পরে আবার ভাবলাম না থাক, যদি আবার স্যাঁচড়াভাবে প্রয়োজন নেই। এই কথা ভেবে ওদেরকে বিদায় জানিয়ে বাইকটা নিয়ে স্টার্ট দিলাম। বাইকটা স্টার্ট দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম অনেকগুলো লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম নীলা ম্যাম অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওনার কাছে যাই, গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে আছে আর আশপাশের লোকগুলো ওনার চারদিকে ঘেরাও করে আছে। সবাইকে সরিয়ে দিয়ে ওনাকে একপাশে ধরে নিয়ে যায়। মুখের মধ্যে পানি মারতে ওনার জ্ঞান ফিরে আসে। তখন উনি আমাকে ওনার কাছে দেখতে পেয়ে বলে ওঠে, তুমি তুমি এখানে কি করে? আর আমি এখানে কিভাবে? আমি তো মাত্রই কলেজ থেকে বের হয়েছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখন কি হয়েছিল আমার? আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন আর আশেপাশের অনেকগুলো লোক আপনাকে ঘেরাও করে রেখেছিল। আমি বুঝতে পারছি না যে ওরা মানুষ নাকি অমানুষ। আপনাকে এমন অবস্থায় দেখে কেউ সাহায্যের হাত বাড়াতে আসলো না। মানুষ এমনই, মানুষের তামাশা দেখতে ওদের খুবই ভালো লাগে। তাই তো আমি আপনাকে বলি যে আপনি আপনার বন্ধুদেরকে একটু শুধরাতে বলবেন। এই বারে বারে একটা কথা বলবেন না তো। আপনি কি জানেন আমার সম্পর্কে? না জেনে শুধু অযথা কথা বলছেন। আগে আমার সম্পর্কে সব কিছু জেনে নেবেন, তারপর আমি ভালো না খারাপ এই বিষয়ে কথা বলবেন। শুধু শুধু বেশি কথা বলেন। আমার ধমক খেয়ে নীলা ম্যাম একদম চুপ হয়ে যায় আর বাচ্চাদের মতো কেমন জানি কি কুচিমুচি করতে লাগলো। তখন আমি ওনার হাত ধরে বললাম, চলেন বাইকে ওঠেন। উনি কেমন জানি নার্ভাস ফিল করলো। এরপরে বাইকে উঠে এসে বলে উঠল, এই যে আপনি আমার আর হাতটা ধরে রাখছেন কেন? ছাড়েন, না ছাড়লে আমি কিভাবে বাইকে উঠব? কিভাবে? ধরে রাখলে মানুষ আর কি বলবে? ও আচ্ছা, সরি। কথাটা বলে নীলা ম্যামের আমি হাতটা ছেড়ে দিই। এরপরে উনি আমার বাইকে উঠে বসে। আমি বাইকের স্পিডে চালাতে লাগলাম। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার ওই সময় কী যে একটা ফিলিংস কাজ করছিল বলে বোঝানো যাবে না। প্রায় 10 মিনিট পর ওনার বাসার সামনে চলে আসে। উনি দোতলা বাসায় ভাড়া থাকেন। ওনাকে সাথে নিয়ে আমি উপরে চলে যাই। এরপর আমি ওনাকে একটা উপায় বলে দিই। তখন উনি বলে ওঠেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর আপনি এখন চলে যান, আমি রান্না করব। এখনো কোনো কিছু রান্না করাই হয়নি। আসলে আমি সকালে কিছু খাইনি, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আপনি তাই এখন চলে যান, আমাকে এখন রান্না করতে হবে। আপনার এমনি শরীর খারাপ, তার উপরে রান্না করবেন? আপনি চুপ থাকেন, আমি রান্না করে দিচ্ছি আপনার হয়ে। সে কি কথা? আপনি আমার রান্না করবেন কেন? আমি আমার রান্না নিজেই করব, সমস্যা নেই। আপনি পারবেন না, শুধু শুধু এত কষ্ট করার প্রয়োজনই নেই। এই বেশি কথা বলবেন না, যা বলেছি তাই করুন। চুপ করে বসে থাকুন, আমি নিজেই রান্না করছি। কথাটা বলে আমি কিচেনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম সব কিছু ধুয়ে পরিষ্কার করে আছে, তাই আমি রান্না শুরু করলাম। কিছুক্ষণ পর আমি রান্না করে নিয়ে আসলাম। বেশি কিছু রান্না করিনি,
পাস্তা রান্না করেছি, কারণ ওর হেলদির জন্য এখন এটাই ভালো হবে। এখন ভদ্রমেয়ের মতো এটা খেয়ে নিন। আপনি শুধু শুধুই আমার জন্য এত কষ্ট করতে গেলেন। এই এত কথা বলেন কেন? এমনিতেই সকালে কিছু খাননি, হা করেন, আমি আপনাকে খাইয়ে দিই। কথাটা বলে আমি নীলাকে খাইয়ে দিলাম। নীলাও বাধ্য মেয়ের মতো আমার হাতে খাবারটা খেতে লাগলো। আমার হাতে খাবারটা খেয়ে বলে উঠলো, আপনি তো অনেক সুন্দর করেই রান্না করতে পারেন। আপনার খাবার কিন্তু অনেক মজা হয়েছে। আমি খেয়ে অনেক ভালো লেগেছে। আমি নীলাকে খাইয়ে দিয়ে বললাম একটু রেস্ট নেওয়ার জন্য। এরপরে আমি ওখান থেকে চলে যাই বাসের উদ্দেশ্যে। রওনা দিয়েছিলাম, মাঝপথে দেখি ঈশান আর রৌদ্র দাঁড়িয়ে আছে রাস্তায়। আমাকে দেখে ওরা দুজন বলে ওঠে, মামা, তুমি তলে তলে এত দূর চলে গিয়েছো, আর আমরা বললি কি তোমার হরতাল? মামা, তুমি আজকে কি কাজটাই না করেছো, সেটা একটু সুন্দর করে খুলে বলো। শালা তলে তলে সব কিছু করবে, আমরা বললে শুধু হরতাল? ওই শালাকে ধরে চিপাই নিয়ে আগে গণধোলাই দিতে হবে, না হলে শালার উচিত শিক্ষা হবে না। আরে ভাই তোরা এমন করছিস কেন? আসলে বিষয়টা হয়েছে, নীলা অজ্ঞান হয়ে পড়েছিল, তাই আমি ওকে বাসায় দিয়ে এসেছি। আর শুধু দিয়েই আসিনি, দিয়ে এসে আমি ওকে রান্না করে নিজের হাতে খাইয়ে দিয়ে আসলাম। এটা নাকি আমাদের কলেজের লিডার, একটা মেয়ের প্রেমে পড়ে এখন দেখা যাচ্ছে বাসায় রান্না করা শুরু করে দিয়েছে। হারামজাদা শাড়ি পরে বসে থাক। এ কথা শোনার আগে আমরা উঠে গেলাম না কেন? হারামজাদা, ডায়লগ মারা বাদ দে। এখন মাঝ রাস্তায় আটকে তোরা দুজন এইভাবে কি করতে দাঁড়িয়ে আছিস সেটা আমাকে আগে বল। ঝামেলা করতে না চাইলে এখনই আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যা, ওখানে গিয়ে ভরপুর খাওয়াবি, তারপরে কথা বাকিটা। হ্যাঁ বন্ধু, আজকে তোকে ছাড়ছি না। তুই আজকে যদি ট্রিট না দিস তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তোরা বাইকে উঠে পড়। এরপর তিনজন মিলে রেস্টুরেন্টে চলে গেলাম। হারামজাদা দুইজন তো আমার টাকা পেয়ে পুরো রেস্টুরেন্টের খাবারই নিজেরা একাই সাবার করে দেবে। রেস্টুরেন্ট থেকে বের হতেই হঠাৎ করে ফোনের ঘন্টাটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ভাইয়া কল করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ভাইয়া বলে ওঠে, নিলয়, তুই কোথায় আছিস? এত সময় হয়ে গেছে, এখনো বাসায় আসিস না কেন? তোর ভাবি তোর জন্য চিন্তা করছে, তাড়াতাড়ি বাসায় চলে আয়। বাইকটা স্টার্ট দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে ভাবির হাতে দেখলাম একটা লাঠি। বাসায় ঢুকবো তখনই ভাবি বলে ওঠে, কি নবাবজাদা, এত সময় ধরে বাইরে কোথায় ছিলে? সে কখন থেকে আমি খাবার বেড়ে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তোমার তো কোনো পাত্তাই নেই। আরে ভাবি, আসলে আমি একটা মানে এই ভাবিকে সত্য কথা খুলে বলতে পারছি না, ভয় লাগছে, তাই কি করব। তখন এই পিচ্ছি বুড়িটা এসে বলে ওঠে, ওই আম্মু, তুমি একদম আমার চাচুর গায়ে হাত উঠাবে না। আমার চাচুকে কিছু বললে কিন্তু আমি তোমাকে ছাড় দেব না। চলে এসেছে আমার শাশুড়ি আম্মা একটা ছেলেকে বাঁচানোর জন্য। এখন এসব বললে লাভ হবে না, ওকে তো আমি পিটিয়েই ছাল তুলে ফেলবো। চুপ মেয়ে, তুমি বেয়াদব হয়ে গিয়েছো। আমি তোমার জামাইকে ডাকছি, তুমি আমার ছেলের গায়ে হাত তুলবে? এত বড় সাহস তোমার? বুড়ির এমন ধরনের কথা শুনে আমি তো মিটমিট করে হাসি। তখনই পিচ্ছি বলে ওঠে, শুধুমাত্র আমি শাসন করতে পারবো। মিমির কথা শুনে ভাইও চলে আসে। ভাইয়া তো হাসতেছে। তখন মিমি আবার বলে ওঠে, এই চাচ্ছ, তুমি মাথাটা নিচু করো তো। তুমি তো একদম তালগাছের মতো হয়ে গেছো। তোমাকে আমি ধরতে পাই কিনা তুমি মাথা নিচু করে আমার সামনে আনো। মিমির কাছে মাথাটা নিচু করতে মিমি আমার কান ধরে বলল, এই দুষ্টু ছেলে আর ফাজলামি করবা? আর দেরিতে আসবা বলো? আর যদি দেরিতে আসো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে তক্তা বানিয়ে দেব। তোমার জন্য আমি নিজেও এখনো খাইনি। বাবা দেখেছো তোমার মেয়ের শাসন? তোমার মেয়ে তার ছেলেকে কিভাবে শাসাচ্ছে। যাক, তাহলে আমার আর কিছু করাই লাগবে না। বুড়িমা, আমি ভেবেছিলাম তুমি আমাকে বাঁচাবে, কিন্তু তুমি তো আমাকে মারছো। আমি কিন্তু এখন কান্না করে দিব। আমি তোমার জন্য ভাবছিলাম চকলেট নিয়ে এনেছি, এখন দিব কিন্তু না। আরে বোকা ছেলে, আমি তো একটু দুষ্টুমি করেছি। আমার জন্য চকলেট এনেছো আগে বলবে না? এই কেউ কিন্তু আমার চাচ্চুকে কিছু বলবে না। এবার চাচ্চু আমাকে চকলেট দাও। রেস্টুরেন্ট থেকে আসার পথে মিমির জন্য কিছু চকলেট নিয়েছিলাম। চকলেটগুলো মিমির হাতে দিয়ে আমি খাবার টেবিলে বসে, এরপর ভাবি সবাইকে খাবার দেয়। খাবার খেয়ে আমি রুমে শুয়ে পড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম। বিকেলবেলা উঠে আড্ডা দেওয়ার জন্য বন্ধুদেরকে কল করলাম। একটু পর ঈশান আর রৌদ্র আসে। তিনজন মিলে বাসার ছাদের উপর আড্ডা দিচ্ছি। তখন ঈশান বলে ওঠে, বন্ধু, আমাদের কলেজে নায়িকা আছে না,
নায়ক নাকি একটা মেয়েকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। তোকে তো একটা ব্যবস্থা করতেই হয়। ওকে যদি শাস্তি না দিতে পারি তাহলে দেখা গেছে ও আবার অন্য কোনো মেয়েকে কিভাবে জ্বালাতন করবে। ওই শালা নিজেকে কি ভাবে? ওর বাবা এমপি বলে ওকে কেউ কিছু বলতে পারবে না? আমাদের কেউ পাত্তা দেয় না। কলেজের সিনিয়র বলে ওকে মাথায় উঠে পড়েছে নাকি যে যাকে তাকে ডিস্টার্ব করবে, আর যে মেয়ে আসবে সেই মেয়ের সাথে লুচ্চামি করে বেড়াবে? বন্ধু, এগুলো কিন্তু মানা যায় না। কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। শালাকে উচিত শিক্ষা না দিতে পারলে যে আমার রাতের ঘুম হবে না। ওকে একটা শিক্ষা না দিলেই হয়। ঠিক বলেছিস, ওর বাবা এমপি, তাতে কি হয়েছে? কিন্তু কলেজটা তো আমাদের। ওকে আগামীকাল দেখে নেব। আর যদি কলেজে কোনো সমস্যা হয় তাহলে ভাইয়াকে বলবো, প্রিন্সিপালকে বলে দিতে। ভাইয়ের বন্ধুই তো প্রিন্সিপাল, তাতে আর কোনো সমস্যা হবে না। আমি হকস্টিকগুলো কলেজের পেছনে যে গাছটা আছে ওই গাছটার পেছনে লুকিয়ে রেখেছি। এখন শুধু শালাকে এনে কেটুর মার দেওয়া লাগবে। ওকে যদি মার না দেওয়া হয় তাহলে মনে হয় না সোজা হবে। এই শালাদের জন্যই আজকে ধর্ষণের চিন্তা বেড়ে গিয়েছে। দেখতে তো মনে হয় নেশাখোরদের মতো। তাহলে আগামীকালকে দেখা যাবে। শালা কতবার বেড়েছে, আমাদের কলেজের মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বলে এবং কি ইপটিজিং করে, এবং ওর করা দেখাচ্ছি। আমি আগামীকালকে ওর এমন অবস্থা করব যে ও আগামী 10 বছর আমাদের কথা ভাববে, ওর গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠবে। ঠিক আছে বন্ধু, সন্ধ্যা হয়ে গিয়েছে, তাহলে খাওয়া দাওয়া করে তুই ঘুমিয়ে যা। আমরা বাসায় গেলাম। আব্বু আবার রাগারাগি করবে বেশি দেরি হলে। তো তোদের বাসার কথাই বলি, বাসা থেকে বের হয়েছি। হ্যাঁ, তাহলে আমিও যাচ্ছি। আম্মু বাজার যেতে বলেছে। বাজার থেকে কিছু এনে আমিও না হয় বাসায় যাব। তাহলে চল দুজনেই একসাথে যাই। ঈশান আর রৌদ্র দুজনে একসাথে বের হয়ে যায়। আমি ছাদ থেকে নিচে আসি। নিচে আসছি তখন দেখলাম বুড়িমা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমাকে আমি দেখছি পরে, এখন বলো, তোমাকে যে আমি 10 মিনিট ধরে ডাকাডাকি করছি, পুরো বাড়ি খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় গিয়েছো? তোমাকে আমি খুঁজে পাচ্ছিলাম না কেন? বুড়িমা সরি, কান ধরে বলছি। আসলে একটু বন্ধুদের সাথে কথা বলতে গিয়েছিলাম। ছাদে ছিলাম তো, বন্ধুদের সাথে আড্ডা ছিলাম, তাই হয়তো বা কথাটা শুনতে পাইনি। তুমি ওই বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে নষ্ট হয়ে যাচ্ছ। আমার কোনো কথাই তুমি শুনছো না। বড়দের কথা সবসময় শুনতে হয়। যদি আমার কথা না শোনো তাহলে তুমি মানুষ হবে কি করে? এই দুষ্টু বুড়ির কথা শুনেছেন? ও নাকি বড় মানুষ, দেখেছেন কাণ্ড কারখানা। আচ্ছা ঠিক আছে, সরি বাবা, এখন থেকে আমি তোমার সব কথাই শুনবো। ঠিক হয়েছে, কি হয়েছে সেটা বলো। আম্মু নাকি আজকে হসপিটালের মধ্যে অপারেশন আছে কয়েকটা, ওগুলো করে আসতে দেরি হবে। আর আব্বু বলেছে রাতে আসতে আব্বু দেরি হবে, তাই আমার ভালো লাগছে না। তুমি এখন আমাকে কোলে নাও আর আমি তোমার বুকে শুয়ে থাকবো। তুমি আমাকে গল্প বলবে আর আমি ঘুমিয়ে যাব। দেখেছো বুড়িমার কাণ্ড, ও নাকি আমার কোলে উঠবে, এখন গল্প শুনবে। বাহানার আর কোনো শেষ নেই। কি আর করার, কোলে উঠে ওকে বুকে নিয়ে গল্প বলতে শুরু করলাম। আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আসলে আমার ভাবি একজন ডাক্তার, উনি হার্ট সার্জারিজ করেন। আমার ভাবি ইউএস থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। আর আমার ভাইয়ের সাথে আমার ভাবির লাভ ম্যারেজ হন। আমার ভাবি এত বড় ডাক্তার, এরপরও ওনার মনের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই যে আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে। ছোট থেকে আমাকে নিজের সন্তানের মতোই বড় করেন। আমিও ওনাকে সবসময় নিজের বড় বোন হিসেবেই দেখি। আর আমার মা ভেবে আমি ওনাকে শ্রদ্ধা করি। এটা সবাই দেখলাম। একটু পর দেখলাম পিচ্চি বুড়িটা ঘুমিয়ে গেল। তখন আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি ভাবি কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভাবি বলে ওঠে, নিলয়, মিমি কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ মাত্রই ঘুমিয়েছে, বলেছে ঘুম আসে না, তাই কোলে উঠে ঘুমিয়ে গেল। তোমার ভাইয়া আর আমি একসাথে আসবো। আজকে আসতে একটু রাত হয়ে যাবে। তুমি দরজাটা লক করে শুয়ে পড়ো। খাবার রান্না করাই আছে, তুমি খেয়ে নাও। আর আমি মিমিকে খাইয়ে দিয়ে এসেছি, ওর খাওয়ার প্রয়োজন নেই। তুমি খেয়ে শুয়ে পড়ো, ওকে সাথে নিয়ে রেখো। রাতে আমি ওকে নিয়ে যাব। ভাবি কথাটা বলে কলটা কেটে দেয়। আমি মিমিকে সাথে নিয়ে শুয়ে পড়ি। ভাইয়া আর ভাবি অনেক রাতে বাসা ফিরে, মনে হয় অনেক রোগী ছিল, তাই ভাবি আসতে দেরি হয়। মিমিকে আমার রুম থেকে ভাবি নিয়ে গিয়ে ওনাদের রুমে শুয়ে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হওয়ার একটু সময় পর কলেজে চলে আসি।
কলেজে আসতেই রৌদ্র আর ঈশানের কাছে এসে বলে, বন্ধু, ও তো কলেজে ঢুকে গিয়েছে, এখন শুধু ওকে ডেকে আনতে হবে। বন্ধু, আজকেও নাহিদ ওই মেয়েটাকে ডিস্টার্ব করেছে। ও নাকি ওড়না টান দিয়ে ও নিয়ে গিয়েছে। মেয়েকে নাকি অনেক অনেক কথা বলেছে। আমাদের প্রিন্সিপাল স্যারও কিছু বলতে পারছে না, ওনার থাকতো বাধা। যদি উনি কিছু বলে তাহলে তো ওনাকে কলেজ থেকে বের করে দেবে। তুই তো জানিস ওর বাবা এমপি। ওকে আমরা এমন কেলানি দেব ও জিন্দিগিতেও ওই কেলানির কথা কাউকে মুখ খুলে বলতে পারবে না। ওকে এমন ওষুধ আমি দিব, চিন্তা করিস না, তোরা শুধু ওকে ডেকে নিয়ে আয়। নিলয় দাঁড়া, আমরা শালাকে একটু ডেকে নিয়ে আসি। আর নিলয়, তুই ক্যাম্পাসের পেছনে যা। ক্যাম্পাসের পেছনে যে গাছটা আছে, ওই গাছটার পেছনে হকস্টিক রাখা আছে। তুই একটা হাতে নিয়ে পেছনে থেকে যখন নিয়ে আসবো শালা, তখন মাথায় দিবি একটা বাড়ি। নাহিদ ভাই, আপনাকে আমাদের ভিপি একটু ডাকছিল। আপনার সাথে নাকি একটু কথা আছে। আসলে বিষয়টা হয়েছে কি, আপনি তো কলেজের বড় ভাই, তাই একটু আপনার থেকে পরামর্শ নিতে চাই। শালা, তোদের ভিপিকে বল সে আমার সাথে দেখা করতে। আমি বড় ভাই, আমার সাথে দেখা না করতে বলে আমি যেতাম না দেখা করতে। রুদ্র, শালা তো আমার মাথা প্রচুর পরিমাণে গরম করে দিচ্ছে। তো মনে হচ্ছে তো একদম এখনই ওকে ঘাট ধরে নিয়ে যায়। ঈশান, একটু শান্ত হও, শান্ত হয়ে কাজ করো, না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তুই চুপ কর, আমি বিষয়টা হ্যান্ডেল করছি। আসলে বড় ভাই, হয়েছে কি, আমাদের ভিপি আপনার কাছে আসতো, কিন্তু উনি তো জানেন আপনার জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ রেখেছে। তোর কথা বললাম না, তোদের ভিপি আমার জন্য কি এমন সারপ্রাইজ রেখেছে যে সে আমার কাছে এসে দিতে পারছে না। আর তোদের কথা শুনে খুব একটা অদ্ভুত লাগছে, কারণ তোদের ভিপির সাথে আমার একটা ভালো সম্পর্ক নেই। ওর সাথে সবসময় আমার কোনো একটা কথা না কথা বেজে থাকে। আর নাহিদ ভাই, আপনি জানেন না, ভাইয়া ভুল বুঝতে পেরেছে যে আপনার সাথে লাগতে গিয়ে পারবে না। আপনি হচ্ছেন গিয়ে এই শহরের এমপির ছেলে। আপনার সাথে কেউ বেয়াদবি করে থাকতে পারে? তা অবশ্য ঠিক বলেছিস। আমার বাবার কথায় এ পুরো শহরটা চলে, আর ও আমার ওপর কথা বলবে? ওর এত বড় সাহস আছে নাকি? ভাই, আমি যতটুকু জানি ও আপনার জন্য একটা আইটেম রাখছে। জিনিসটা আপনাকে দেখানোর জন্য ও আপনাকে ডাকছে, এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। তাই নাকি? তাহলে তো তোদের বিপি এখন ঠিক হয়ে গেছে, আমার দলে চলে এসেছে। তাহলে তো সামনের বছর তোদের বিপিকে একটা ভালো পোস্ট দেওয়ার জন্য আমি বলে দেব। তাহলে চল, কোথায় আছে সে? ভাই, আপনার জন্য গিফট। মেয়ে, ওই ক্যাম্পাসটার পেছনে যে বড় বট গাছটা আছে, ওই গাছটার পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে। ঈশান রৌদ্র দুজনে নাহিদকে পেছনে গেট দিয়ে নিয়ে আসে। ক্যাম্পাসের পেছনে গেট দিয়ে এনে বড় বটগাছটার সামনে এনে বলে ওঠে, শালা, মেয়েদেরকে নিয়ে তুই ইফটিজিং করিস, মেয়েদের ওড়না দিয়ে টানাটানি করিস। আজকে তোর এমন অবস্থা করব যে তুই সারা জীবন মনে রাখবি। রুদ্র, কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করলি না। তোরা আমাকে এখানে ডেকে এনে অপমান করছিস। কি করে নিলয়? আমরা নাকি ওকে অপমান করতে এখানে নিয়ে এসেছি? এইসব কথাটা বলা মাত্রই আমি পেছন থেকে দুজনকে দুটো দিয়ে আমি একেনেতে দাঁত করে নাহিদের মাথায় দিলাম একটা পাড়ি। নাহিদ ঠাস করে নিচে পড়ে যায়। এরপর আমরা তিনজন মিলে মারতে লাগলাম। তখনই ওর মারার শব্দ পেয়ে আশেপাশের যত ছেলেরা ছিল ক্যাম্পাসের সবাই এখানে জড়ো হয়ে যায়। সবার মাঝখান দিয়ে দেখে দিয়ে চলে আসলাম। এসেই আমাকে বাধা দিয়ে বলে, তোমাদের সমস্যা কি? তোমরা ঠিক মতো কলেজে আসো না, এবং কে কলেজে যায় দিন আসবে সেই দিন কোনো একটা ঝগড়ার মধ্যে তোমরা পড়বেই। তোমরা এই ছেলেটাকে এভাবে নির্দয়ের মতো মারছো কেন? নীলা আমাকে একটা থাপ্পড় দিয়ে কথাগুলো বলতে লাগলো। আহমেদ, ঈশান, রৌদ্র আমরা তিনজন দাঁড়িয়ে গেলাম। নীলার এমন কথা শুনে তখন নীলা আরও বলতে শুরু করে, তোমরা ছেলেটাকে এভাবে মারতেছো। ছেলেটা যদি কোথাও উল্টা লাগে যায় তাহলে ওকে আর বাঁচানো সম্ভবই হবে না। ম্যাম, আপনি আমাকে বাঁচান। ওরা না হয় আমাকে মেরে ফেলবে। ওরা ভালো না, ওরা মানুষ নামে অমানুষ, ওরা পশু। নাহিদকে নীলার পেছনে লুকিয়ে পড়লো। আমি আর কিছু বললাম না। আমি নীলাকে ইগনোর করি ওখান থেকে রুদ্র আর ঈশান সহ আমরা কলেজ থেকে বের হয়ে যাই। আমার কথা শুনেই নিলয় ওখান থেকে বের হয়ে যায়। তখনই একটা মেয়ে আমার কাছে এসে বলে যে নীল ভাইয়া যে কাজটা করছিল এটা ঠিকই করছিল,
কারণ যে ছেলেটাকে এত সময় ধরে মেরেছিল ওই ছেলেটা কতটা খারাপ। সব কিছু শুনে আমার মাথা অনেক গরম হয়ে যায়, তাই আমি ঠাস করে ছেলেটাকে একটা থাপ্পড় বসিয়ে দিই। তোদের মতো ছেলেদের এমন করাই উচিত। তোদের জন্য আজকে মেয়েরা নিজেদের মতো করে বের হতেই পারে না। তোদের মতো ছেলেদের কারণে আজকে মেয়েরা সেফ থাকতেই পারে না। আসলে আমি নীরার সাথে অন্যায় করেছি, ওর জন্য আমার ক্ষমা চাইতে হবে। নিলয়, তুই কাজটা ঠিক করলি না, এর পরিমাণ তোকে ভোগ করতে হবে। আর নীলা ম্যাম, আপনি আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছেন, আপনাকেও এর ফল পেতে হবে। কিছুক্ষণ পর ঈশান, রৌদ্র, আমরা তিনজনে ঘোরাঘুরি করে মনটা ফ্রেশ করে এরপর আবার কলেজে প্রবেশ করি। কিছুক্ষণ পর আমাদের ক্লাস শুরু হয়। আমরা ক্লাসে গিয়ে বসি। নীলা আমাদের ক্লাস করাতে লাগলো আর আমাকে একটা প্রশ্ন করলো। আমি নীলার প্রশ্নে পুরো সোজাসাপটা যতগুলো পড়া ছিল সবগুলো আনসার একেবারে দিয়ে দিই এবং কি গত মাসে যত পড়া ছিল সব কিছুকে বলে দিয়ে আমি ক্লাস থেকে বের হয়ে যাই। কিরে, ওর আবার কি হলো? ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ কেন? ছেলেটা এত ভাব দেখায় কেন? আমি তো ভুল করেছি, কিন্তু তার জন্য আমাকে এক্সপ্লেন তো করতে দেয়ই না। এত ভাব দেখার কি আছে? কিরে, তোরা আমার সাথে সাথে বের হয়ে এলি কেন? তোরা বসে ক্লাস কর। ধুর শালা, তোকে ছাড়া ভাল লাগে না, তুই বুঝতে পেরেছিস? তুই নীলা ম্যামের সাথে অভিমান করেছিস। নিলয়, দেখ তোর নীলা আসছে। ঈশান আর রুদ্র, তোমরা একটু বাইরে যাও, আমি তোমাদের বন্ধুর সাথে কিছু কথা বলবো। নীলার কথা শুনে ঈশান আমাকে একটা চিমটে মেরে বলে, বন্ধু, তোর খেয়াল রাখিস, আর যদি সুস্থ শরীরে বেঁচে থাকিস তাহলে কল করিস। রৌদ্র আর ঈশান ঠাট্টা করে ওখান থেকে চলে যায়। তখন নীলা আমার শার্টের কলার ধরে বাইরে নিয়ে আসে, একটা নির্জন জায়গায় এনে আমাকে ধরে বলে, এই তুমি এত ভাব দেখাও কেন? হ্যাঁ, আমি তো ভুল করেছি, বুঝতে পারিনি। আমি তোমার সম্পর্কে প্রিন্সিপালের কাছ থেকে সব কিছুই শুনেছি। তুমি অপরাধীকে কখনোই প্রশ্রয় দাও না। যদি ভার্সিটির কোনো মেয়েকে কোনো ছেলে ডিস্টার্ব করে তাহলে তার প্রতিবাদ তুমি করো। সেই জন্যই আমি আজকে তোমার কাছে সরি বলতে এসেছি। ওই সময় ওই ব্যবহারটা আমার তোমার ওপর করাটা একদমই উচিত হয়নি। তার জন্য আমি আসলেই দুঃখিত। বাসায় কাজ আছে। কথাটা বলে আমি যখনই চলে যেতে নিব, নীলা আমার শার্টের কলারটা ধরে আমাকে টান দেয়। তখন আমি কিছুর সাথে ধাক্কাকে উপরে পড়ে যাই। ও মা গো, আমার কোমরটা তো ভেঙেই গেল। আমি তো মনে হয় এখন আর হাঁটতেই পারবো না। আমি তো নীলার উপর শুয়ে এক নয়নে নীলার চোখের দিকে তাকিয়ে আছি। ওর চোখের মধ্যে এমন একটা নেশা কাজ করছে, আমি ওই নেশার মধ্যে হারিয়ে গেলাম। ওই কি হলো? আর কত সময় ধরে তুমি আমার উপরে শুয়ে থাকবে? ওঠো। নীলার কথায় ঘোর কাটে। তখন আমি উঠে পড়ে বলি, সরি, আমি আসলে বসে পাইনি। সরি তোমার গোষ্ঠী গেলাই। এখন আমি কিভাবে যাবো? আমি তো কোনো হাঁটতেই পারছি না। আমার কোনো কথা বলতে না দিয়ে ওকে কোলে তুলে যে ও আমার গলা জড়িয়ে ধরে আমি ওকে নিয়ে ওর বাসায় যাই। হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট হয়ে যায়। 10 মিনিটে আমি একটু হাঁপাই। এটা দেখে ও বলে ওঠে, না, যতটুকু ভেবেছিলাম তার থেকেও দেখি তোমার শরীরের ভিতরে এনার্জি আরো বেশিই আছে। আমরা এতটা দুর্বল না যে এতটুকুতে হাঁপিয়ে যাব। ওমা, তাই নাকি? এখন তো দেখি তোমার সাহস আরো বেড়ে গেছে। কথা না বলার আগে খুলে তুলে নিয়েছো। আরও কত কি আছে। এভাবে আমার সাথে নীলার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। কলেজের মধ্যে নীলাকে ম্যাম বলে ডাকি আর বাইরে তুমি বলে ডাকি, কারণ নীলার সাথে আমার এখন একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমি মনে করি নীলাও আমাকে মনে হয় ভালোবাসতো, তাই আমার সাথে এত ক্লোজ হয়ে কথা বলে। দেখতে দেখতে আমাদের এক্সামও শেষ হয়ে যায়। এক্সামের পর সবাইকে ছুটি দেওয়া হয়। আজকে নীলা মনে হয় একটা গ্রামের বাড়িতে যাবে, তাই ভাবলাম আজকে নীলাকে আমি প্রপোজ করব। সেই ছুটির দিন নীলা একটা নীল শাড়ি পরে আছে। নীলাকে দেখে তো আমি পুরো নতুন করে আবার ক্রাশ খেলাম। নীলাকে এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে আছি। তখন নীলা বলে ওঠে, কি হয়েছে? তুমি এভাবেই তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করছে। শুকনা মা, বলেছি পাশে মানুষ তো দেখছে, কি বলবে? তুমি ছাদে চলো, তোমার সাথে কথা আছে। ছাদে চলে গেলাম, প্রপোজ করলাম যে আমি নীলাকে ভালোবাসি। আমার কথা শুনে নীলা বলল, এসব কি করছে নীলয়? আমি তোমাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি যে এমন কিছু করবে আমি তোমার থেকে আশাই করিনি। আমার বড় আপু একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। আমি ওই ছেলেকে বিয়ে করব, কারণ আমার বড় আপুর আমার কাছে সব কিছুই
অনেক। যার সাথে আমাকে বিয়ে দিতে চান আমি তার সাথে বিয়েতে আবদ্ধ হব। নীলা থাপ্পড়ে যেন আমাকে সব কিছু বুঝতে শিখিয়ে দিয়েছে যে এতদিন ধরে আমার সাথে যা ঘটে গেছে সব কিছু ছিল একটা কাল্পনিক। নীলা আমাকে কখনো ভালোবাসেনি, শুধু আমাকে বন্ধু ভেবে ওর সাথে থাকতে দিয়েছিল, আর অন্য কিছু ছিল না। কিন্তু আমি বোকার মতো ওকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু বিষয়টা তো অন্যরকম। কথাটা ভাবতেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলাম না, ছাদ থেকে সোজা নেমে বাসায় চলে আসলাম। ঈশান আর রুদ্র অনেকগুলো কল করেছে, কিন্তু কারো ফোনই ধরিনি। ফোনটা সুইচ অফ করে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। মনের ইচ্ছে মতো বালিশে মুখ গুজে কান্না করছি, আর মনের যত কষ্টগুলো ছিল কষ্টগুলো এই কান্নার সাথে বের করে দিয়েছি। আজ কলেজের শেষ এক্সাম ছিল, তাই সবাই ছুটি পেয়ে বাসায় চলে গেল। দুদিন কারোর সাথে কোনো কথা বলছি না। এটা দেখে ভাবি কিছু বুঝতে পেরেছে, আমার মনটা খারাপ, তাই আমি কারোর সাথে কথা বলছি না। তখন ভাবি এসে বলে, তোর মন ভালো করার জন্য আমরা আগামীকাল সবাই আমাদের বাড়িতে যাব, তুই রেডি থাকিস। আমি কিছু বললাম না, ঠিক আছে বলে মাথা নাড়ালাম। ভাবি চলে যায়। তখন রাতে ফোনটা বেজে ওঠে, দেখি ঈশান কল করেছে। কলটা রিসিভ করতে ওপার বাস থেকে ঈশান বলে ওঠে, কিরে, তোর হয়েছেটা কি? বিষয়টা খুলে বলতো। তোকে দেখলাম তুই মন মারা হয়ে বের হয়ে গেছিস। এরপর তো তোর আর কোনো খোঁজ খবর নেই। কল দিলে কল ধরিস না। এরপরে তোর বাসায় অনেকবার আসলাম, কিন্তু তোকে পাইনি। তখন ঈশানকে সব কিছু খুলে বলি। সব কিছু বলার পর ঈশান সব কিছু শুনে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে ভেবে লাভ নেই। আর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কারণ সকালবেলা ভাবির সাথে আবার ভাবিদের বাড়িতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, কারণ ভাবির সাথে ভাবিদের বাসায় যেতে হবে। কিছুক্ষণ পর ভাবি এসে বলল, কি ব্যাপার নিলয়, তোমার কি হয়েছে? আমরা তো সবাই তৈরি হয়ে আছি, তোমার তো দেখি এখনো রেডি হওয়া বাকি আছে। না ভাবি, আমি রেডি হয়ে আসি, তোমরা বসো। 2 মিনিটে আবার আমার রেডি হওয়া হয়ে যাবে। পাঞ্জাবিটা পরে আর বডি স্প্রে মেরে নিচে আসি। নিচে আসতেই ভাইয়া বলে ওঠে, কিরে, তোকে তো এখন দেখছি নতুন জামাই জামাই লাগে। তুই তো মনে হচ্ছে আমার শ্বশুরবাড়ি না তোর নিজের শ্বশুরবাড়ি যাবি। এমনভাবে যে 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 সৃষ্টি কি বলবো। এটা আমার ভাই বলে কথা, তাই তো এমন লাগবে, এটাই স্বাভাবিক। এখন ওকে নজর দিও না, চলো গাড়িতে উঠে বসো। চাচ্চু, আমি তোমার সাথে যাব, তুমি আমাকে তোমার কোলে নেবে? আমি তোমার সাথে যাব, অন্য গাড়ির সাথে যাব না। আম্মুর সাথে যেতে চাই। আমার আব্বু সারা রাস্তা বক বক করতে করতে আমার মাথা খেয়ে ফেলবে। মিমির কথা শুনে সবাই হাঁ করে হেসে দেয়। এরপর আমি মিমিকে কোলে নিয়ে সামনে বসে পড়ি, কারণ গাড়ি ড্রাইভ আমি নিজেই করব। আমি ভাবিদের বাসায় সে ছোটোবেলায় গিয়েছিলাম, এর মধ্যে আর ওনার বাসায় যাওয়া হয়নি। আজ প্রায় 10 বছর পর ভাবিদের বাসায় যাচ্ছি। ছোটোবেলায় দেখেছিলাম ভাবিদের বাসায় গিয়ে, তখন ভাবির 2টো বোন ছিল, এখন একটা বোনকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে, এতটুকু জানি। আর ছোটো বোন আছে, ওর সাথে কখনো আর দেখা হয়নি। আজ প্রায় 10 বছর পর ওদের সাথে দেখা হতে পারে। যাই হোক, মনটা খারাপ ছিল। কোনোভাবে আমি যাচ্ছি, রাস্তায় ঠিক আমার জানা নেই। ভাই আমাকে দেখিয়ে দিয়েছে কীভাবে যেতে হবে। প্রায় 10 বছর আগে গিয়েছিলাম, কিন্তু এখন তো সেই রাস্তাটা আমার জানা নেই, তাই ভাইয়া আমাকে দেখিয়ে দিচ্ছে। আর আমি ভাইয়ার দেখানো অনুযায়ী ওই রাস্তা দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আমার ছোট বোন যে লন্ডনে গিয়েছে, ও বাইরে থেকে চলে এসেছে, ও এখন দেশেই আছে, তাই তোর সাথে আমি ওকে পরিচয় করিয়ে দিব। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি গেলেই তো দেখতে পাবো। অবশ্যই সে আমার বড় হবে। 2-3 বছরের সিনিয়র, এটা কোনো ম্যাটার না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো অনেক কিছু ভেবে নিয়েছি, আর তোকে আমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটাই। ভাবের কথা আর কিছু বুঝতে পারলাম না যে উনি কি বোঝাতে চাচ্ছেন। তখন আমি আবার বলে উঠলাম, ভাবি, তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাচ্ছ? আমি জানি আমি যে কোনো সিদ্ধান্ত নিলে তুই কখনো না করবি না, তাই আমি তোর অজান্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অবশ্য সে কথাটা আমি তাকে পরে বলবো। আমি এটা বিশ্বাস করি, তুই আমার সিদ্ধান্তের কখনো অমত জানাবি না। ভাবি, আমি কখনো তোমার সিদ্ধান্তের ওপর কথা বলিনি। আশা করি তুমি এই কথাটা জানো। মা বাবার পরে তুমি আমাকে বড় করে দেওয়া, তাই তুমি আমার মা বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না। আরে, এত কথা বলছো কেন? যখন সময় হবে তখন তুমি ওকে পরে বইলা দিও।
এখন এই বিষয় নিয়ে কথা না বললেই হবে। প্রায় 5 ঘন্টা পর আমরা গ্রামে আসলাম। গ্রামে এসে একটা বড় বাড়ির সামনে গাড়িটা এসে থামলো। বাড়িটা চিন্তা আর ভুল হবে না, এটা যে ভাবিদের বাসা। আসলে ভাবির বাবা অনেক বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, কিন্তু ভাবিরা সবসময় এরকম থাকতেই পছন্দ করেন। ভাবির আব্বু সবসময় কাজের জন্য বিদেশে থাকেন, আর ওনার ছোট 2 বোনের মধ্যে এক বোন লন্ডনে পড়াশোনার জন্য চলে গিয়েছিল, এখন তো শুনলাম চলে এসেছে। আর ছোটো বোন ঢাকায় কোনো ইউনিভার্সিটিতে জানি পড়াশোনা করতো। ওনার ছোটো বোন MBA করেছিল, তাই হোস্টেলে থেকে পড়াশোনাটা করা জরুরি ছিল। ডাক্তারি পড়াশোনা করতে হলে অনেকটা মনোযোগী হতে হয়, তাই পরিবার থেকে দূরে থাকতে হয়েছে বিগত 10 বছর ধরে। ও কারোর সাথে যোগাযোগ করা নিষিদ্ধ ছিল। এখন মনে হয় সবাই বাড়িতে এসেছে, সেজন্য ভাবিও আমাকে নিয়ে ওনার বাড়িতে চলে এসেছে। ভাবিদের বাড়ির সামনে আসতে আমরা সবাই নেমে যাই। তখনই মাঝবয়সী একটা বৃদ্ধ লোক এসে আমাদের দিকে এগিয়ে আসেন। এগিয়ে এসে ভাবিকে জড়িয়ে ধরে বলেন, মা, তুই কেমন আছিস? কত বছর পর তোকে দেখলাম। তুই তো আর এই বুড়ো বাপকে ভুলে গিয়েছিস? তুই তো তোর সমস্যা নিয়ে আছিস, তোর তো আর আশা হয় না। যাও, তোর সাথে কিছু কথা হয় ভিডিও কলে, তাছাড়া তো তোর সাথে আর আমার কথাই হয় না। তুই তো এই বাড়িতে আসা একদম বন্ধ করে দিয়েছিস। বাবা, তুমি তো জানো আমার এখন সংসার আছে আর একটা দামড়া ছেলে। ওই ছেলেকে ছেড়ে আমি কি করে আসতে পারি? ওদেরকে সামলাতে সামলাতে আমার পুরো দিন চলে যায়, তাই আর আসা হয় না। এখন সমাজে সবাই ছুটি পেয়েছে, তাই বাসায় এলাম। ভাবলাম কিছুদিন তোমাদের সাথে থেকে যাই। আমার আর বুঝতে বাকি নেই উনি যে ভাবির বাবা। ভাইয়া গিয়ে শ্বশুরকে সালাম করেন, তখন উনি ভাইয়াকে জড়িয়ে ধরেন। তখন মিমি এসে বলে ওঠে, না না ভাই, এটা কিন্তু একদম ঠিক না। তুমি কিন্তু সবাইকে বাদ দিয়ে আমাকে ভুলে গেছো। এটা কিন্তু একদম আমার হজম হচ্ছে না। তুমি সবাইকে আদর করছো, কিন্তু আমার বেলায় একদমই না। আমি আমার বুড়ি রানীকে ভুলে যেতে পারি? আমি ওকে বললেই হবে নাকি? তাহলে তুমি কান ধরে সরি বলো, আর আমার জন্য চকলেট নিয়ে আসো। এই যে কান ধরেছি বুড়ি রানী, আর তোমার জন্য আমি US থেকে চকলেট এনেছি। ইউনো, আমি কি আমার রানীর জন্য ভুলে যেতে পারি? এত সময় ধরে ভাইয়ের শ্বশুর আমার দিকে খেয়ালই করেনি। পেছন ফিরে তাকাতে আমাকে দেখে ভাবির উদ্দেশ্যে বলে ওঠে, মিরামা, ছেলেটাকে? ওকে তো খুব চেনা চেনা লাগছে, আগে তো কখনো দেখিনি। কেউ? বলো তো কে তুমি? যদি বলতে পারো তাহলে ঠিক আছে, তাহলে বুঝবো তোমার চোখ এখনো যায়নি। তা না হলে কিন্তু তুমি আমার কাছ থেকে বকা শুনবে। তখনই ভাবির আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, তোর আমাকে আর চেনানোর প্রয়োজন নেই, আমি চিনতে পেরেছি। ও আমাদের জামাই, তাই না? কথাটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলো, এরপর ভিতরে আসতে বললো। কিন্তু একটা কথা হজম হলো না, যে উনি আমাকে জামাই বলো কেন? হয়তো বা মজা করে বলেছে। আমি আর এইসব নিয়ে ভাবলাম না। আমাদের কথা শুনে সাথে সাথে বাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটাকে দেখে একটু কেমন জানি অবাক হলাম, কারণ মেয়েটার ফেসটা একদম নীলার মতো হুবহু মিলে যাচ্ছে। নীলার সাথে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে সমস্যা কী? নীলার পরিবর্তে না হয় বেয়ানি আমার বউ হবে। সে যদি আমাকে নিয়ে না চিন্তা করে, আমি তাকে নিয়ে চিন্তা করার কোনো বিষয়ই আসে না। আপু, তাহলে তুই এসেছিস? তোকে কতগুলো কল করলাম, একটা কলও তো ধরলি না। আমরা গাড়ির মধ্যে ছিলাম তো, এরপরেই গিয়ে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সে রাস্তাটাই নীল ছিল না। এরপরও তো কখনো আর আসেনি, সে ছোটবেলা থেকে এসেছিল, এরপর তার আসা হয়নি ওর। আমাকে দেখিয়ে দিয়ে ভাবি কথাটা বললো। তখন শ্রাবণী নামের মেয়েটা আমার দিকে তাকালো। হয়তো এখন আমার পিয়ান, হয়তো বা আমার থেকে সমবয়সী, আর নয় আমার থেকে 1 বছরের বড় হবে, কারণ ওর বোন আমার থেকে 4 বছরের বড়। তাহলে ও আমার থেকে 1 বছরের বড় তো হবেই। কি রে আপু, আমাদের বাড়িতে দেখি মাশাআল্লাহ দেখতে সেই আর অনেক বড় হয়ে গেছে। দেখে তো কোনো তামিল সিনেমার নায়কের মতো লাগে। ভেবে তো এসেছে বিয়ের সাথে ভেবে তো এসেছে বিয়ের কথা বলতে পারবি, কিন্তু নীলা কোথায়? নীলাকে তো এখনো দেখছি না। আমার ব্যাগপত্রগুলো তো নিতে হবে, আর দারবানগুলো গেছে কোথায়? কাজের লোকদের আসতে বল ব্যাগপত্রগুলো নিতে। আমার অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি, কারণ আমরা তো সপ্তাহখানেক থাকবো বলেই সব কিছু নিয়ে এসেছি। প্রথমত অবাক হয়েছি, আমরা সপ্তাহখানেক থাকবো, কিন্তু এত জামা কাপড় তো মনে হচ্ছে 1 মাসের জন্য। এরপর লাগেজটা দেখলাম সবগুলোর মধ্যে নাকি আমার জামা কাপড়। আমি নিচেও জানি না ভাবি কখন আমার জামা কাপড়গুলো প্যাক করে নিয়েছে। তার থেকেও বেশি অবাক হলাম কারণ নীলার কথা বলেছে। নীলা যদি ভাবির মেজ বোন হয়, তাহলে এই নীলা কোন নীলা? আমি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, কারণ আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এই নীলাটা কে। আমার সব দুশ্চিন্তার অবসান ঘটে তখনই
দেখলাম মেয়েটা বেরিয়ে আসলো। মেয়েটাকে দেখে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ মেয়েটা তো আর কেউ না, আমার ভার্সিটির নীলা। আপু, তুমি এসেছিস? তোর জন্যই তো আমরা সবাই দুশ্চিন্তার মধ্যেই ছিলাম। মিমি কোথায়? মিমিকে তো দেখছি না। এই যে খালামণি, আমি এখানে। তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ না। তাড়াতাড়ি আমাকে কোলে নাও, আমার তো পা ব্যথা হয়ে গেছে। আমার চাচুকেও তোমরা কোলে করে বাসায় নিয়ে যাও, কারণ আমার চাচু গাড়ি চালিয়েছে, ওনার হাত খুব ব্যথা করছে। আমার চাচুকে একটা ঠান্ডা পানি খাওয়াও। তোমার চাচুকে শুধু ঠান্ডা পানি না, আরও অনেক কিছুই খাওয়াবো। কিন্তু মা, তুমি বলো তো, তুমি কি হেঁটে এসেছো যে তোমার পা ব্যথা করছে? বৌদ্ধ একটা মেয়ে, তুমি কিছু জানো না। দেখছি তুমি চাচুর মতো বোকা। আমি যেভাবেই আসে না কেন, পা তো ব্যথা করবে, তাই না? ও মা, তাই নাকি? তাহলে তুমি তোমার চাচুর সাথে আমাকেও সব কিছু শিখিয়ে দিও। আমি না হয় তোমার চাচুর সাথেই থাকবো। মিমির মুখে কথাটা শুনে নীলা আমার দিকে ঘুরে তাকায়। আমার দিকে তাকাতে ও যেন আসমান থেকে পড়ে যাওয়ার মতো ওর অবস্থা হয়ে গেছে। আমাকে এমন অবস্থা দেখে ও কল্পনাও করতে পারেনি, মুখ দিয়ে কিছু একটা বলতে চেয়েও বলতে পারেনি। তার মানে নিলয় হচ্ছে কি আমার ভাবে দেবর, যার সাথে আমার... নীলা যেন চিন্তার মধ্যে পড়ে গেছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না, কারণ ও আমাকে থাপ্পড় মেরে রিজেক্ট করে দিয়েছে। এটাকে আমি অপমান হিসেবে মেনে নিয়েছি। কোনো মেয়ে আমাকে কিভাবে আর আমি কখনো কোনো মেয়েকে এতটা ভালোবাসিনি যতটা নীলাকে ভালোবেসেছি। কত মেয়ে আমাকে প্রপোজ করেছে, কিন্তু কারো প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি। নীলার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, তাই আমি কখনো ওকে ক্ষমা করব না। আমি চাই ওকে একটা শাস্তি দিতে, তাই মনে মনে ভেবে নিয়েছি ভাবি ছোট বোন শ্রাবণীর সাথে আমি রিলেশন করব। আমি খেয়াল করলাম ভাবি ছোট বোন আমার সাথে ফ্লার্টিং করার জন্য কেবল পাগল হয়ে আছে। নিলয়, তুমি এবার কি ভাবছো? কাজের লোকেরা এসে এগুলো নিয়ে যাবে? আসো, ভিতরে এসো। এখন তুমি রেস্ট করো। সারা তুমি একাই গাড়ি চালিয়েছো। যাও, চলো তোমার রুমটা আমি তোমাকে দেখিয়ে দিই। ভাবির সাথে আমি বাসায় প্রবেশ করি। ভাবি আমাকে উপরে এক কোণে একটা রুম দেখিয়ে দেয়। আমি রুমটার ভিতরে গিয়ে আবার চেঞ্জ করে নিই। তখনই ফোনটা বেজে ওঠে। দেখি রুদ্র কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, কিরে মামা, তোর দেখি কোনো খোঁজ খবর নাই। আমি কাছ থেকে সব কিছুই শুনেছি, আসলে বিষয়টা খুবই খারাপ। কিন্তু আজ 10-12 দিন ধরে তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না। এখন তুই কই আছিস? আমি তো আসলেই ভাবিদের বাসায় আছি। কবে গিয়েছিস? একটা কল তো করলি না। আমরা তোর বাসায় যাব ভাবছিলাম তোর মন খারাপ, এই সময় তোর সাথে একটু সময় কাটাবো। যেহেতু তুই ওখানে গিয়েছিস, মন ভালো হয়ে যাবে। মন ভালো হবে নাকি কোজো? তোরা জানিস ভার্সিটির নীলা যে মেয়েটা, ওই মেয়েটার ভাবে কি হয়? তোর কথা তো আগামাথা কিছুই বুঝতে পারলাম না। একটু ক্লিয়ার করে খুলে বলতো বিষয়টা কি হয়েছে। তখন রৌদ্রকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে রৌদ্র বলে ওঠে, সব কিছু তো বুঝলাম, এখন বিষয় হচ্ছে তুই ওকে কিন্তু রাগাতে পারবি। কারণটা হচ্ছে কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে বা না বাসে, তাহলে ওই মেয়েটা কোনো ছেলেকে যদি অন্য মেয়ের সাথে দেখে, তাহলে জেলাস ফিল অবশ্যই করবে। তুই ঠিক বলেছিস, আমাকে তাই করতে হবে। আর আমি ওকে এখন এড়িয়ে চলবো। ও যতই আমার সাথে কথা বলতে আসুক না কেন বা ক্ষমা চাইতেই আসুক না কেন, আমি কখনোই ওর সাথে কথা বলবো না। এটাই তোর জন্য ভালো হবে, দেখবি জ্বলে পড়ে কয়লা হয়ে যাবে। রুদ্রের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেয়। একটু সময় পর দেখলাম দরজার বাইরে থেকে কেউ বলে উঠছে, তো মিস্টার নিলয়, আমি কি আপনার রুমে আসতে পারি? হ্যাঁ আসুন, কোনো সমস্যা নেই। আপনি আপনার বাসায় আসবেন, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? এটা কেমন ধরনের কথা বলছেন? আপনার একটা প্রাইভেসি আছে, তাই না? তাই কাউকে নক না করে ভেতরে প্রবেশ করাটা একদমই উচিত না। তো আপু বলেন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আর আপনার পড়ালেখার এখন কি অবস্থা? আমার মতে আপু ডাক্তার শুনে দেখলাম শ্রাবণী অনেকটা রেগে যায়, এমনকি আমার কাছে এসে বলে ওঠে, এই, আমি আপনার কোন জন্মের আপু লাগি? আপনি আমাকে আপু ডাকছেন কেন? আমি আপনার বেআইন হই। আপনি আমার সাথে মিষ্টি কথা বলবেন আর মজার কথা বলবেন, যেন আমি পটে যাই। আপনি আমাকে পটানোর চেষ্টা করবেন, কিন্তু তা না করে আপনি আমাকে আপু বানিয়ে দিলেন। আপনি তো আমার সিনিয়র, যদি আপনি কোনো কিছুতে মাইন্ড করেন তাহলে তো সমস্যা, সেই জন্য তুই বলিনি। মাত্র 1 বছরেরই তো সিনিয়র,
এতে কি হয়েছে? এতেই সিনিয়রের কোনো কিছুই যায় আসবে না। আপনি আমাকে এখন থেকে তুমি করে বলবেন, আর শ্রাবণী করেই থাকবেন। আর যদি কখনো দেখেছি আপনি আমাকে আপু বলে ডেকেছেন, তাহলে কিন্তু আপনার মাথা ফাটিয়ে আমি চটচটি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনি করে বলবো না, আর শ্রাবণী করে ডাকবো, আর তুমি করে বলবো, সমস্যা নেই। তোমাকে একটা কথা বলবো, সত্যি করে বলবে তো? হ্যাঁ বলবো, কেন? হ্যাঁ বলবো, কেন বলবো না? আপনি আমার একটা মাত্র পিয়ান, আপনাকে বলবো না তো কাকে বলবো বলেন? আমি আপনাকে সত্যি কথাই বলবো। আচ্ছা নিলয়, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে তুমি কি কারোর সাথে? আমি দরজার আড়াল স্পষ্ট দেখতে পারলাম দরজার ওই পাশে নীলা দাঁড়িয়ে আছে। আমি নীলাকে শুনে শুনে বলতে লাগলাম, না আমি এখনও কারোর সাথে রিলেশনে জড়াইনি, এমনকি আমি সিঙ্গেল আছি, আর আমি এখন কাউকেও ভালোবাসি না। ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে, আমার রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা। আমি এসব নিয়ে শ্রাবণের সাথে কথা বলছিলাম, তখনই দেখলাম দরজার বাইরে থেকে নীলা ভেতরে প্রবেশ করে রাগে মুখ নিয়ে। শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছিস, তোর এখন আরও পড়াশোনার প্রয়োজন আছে। যা নিজের রুমে যাই, নিজের রুমে গিয়ে পড়াটা বুঝিয়ে নে। আচ্ছা, আমার পড়া সবসময় ঠিকমতো বুঝিনি, আর তোকে বলার প্রয়োজন নেই। আমি এখন বিআইয়ের সাথে কথা বলছি, তুই দেখতে পাচ্ছিস না? তুই তো রুমে যা, আমার ওর সাথে একটু কথা আছে। বুঝলাম না, তোর সাথে মেয়ের সাথে কি কথা হতে পারে? আর তুই কি ওনাকে আগে দেখেছিস বা আগে কখনো কথা বলেছিস নাকি? তাহলে তোর সাথে কিসের কথা? আমার সাথেই পরিচয় থাকুক বা না থাকুক, এত কথা জানার কোনো প্রয়োজন নেই। তোকে যা বলেছি তুই তাই কর। আমি তোর কথা শুনতে পারবো না, আমি নিজের সাথে কথা বলছি। তোর যদি প্রয়োজন হয় কি করে কথা বলিস, আমি তোকে এখন এখান থেকে কোথাও যাচ্ছি না। আমার তো সেই রকমের মজা লাগছে, কারণ দুই বোনের ঝগড়া লেগে গেছে। আমি ঠিকই বুঝতে পেরেছি যে শ্রাবণী আমাকে পছন্দ করে, আর নীলার এটা সহ্য করতে পারছে না। নীলা শ্রাবণীকে রাগী গলায় কথা বলতে লাগে। আমি নীলাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আপনি এমন করছেন কেন? আমার আপনার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি শ্রাবণীর সাথে কথা বলছি, এতে সমস্যা নেই। আর আপনি আমার থেকে বড়, আপনার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানান। আমার কথাটা শুনে দেখলাম নীলার মনটা কেমন জানি মলিন হয়ে গেছে। আরও একটা কথাও বললো না, সোজা ওখান থেকে বের হয়ে চলে আসলো। আমি শ্রাবণীর সাথে আরও হেসে হেসে কিছু সময় কথা বললাম। কিছুক্ষণ পর নিচ থেকে ভাবি ডাকতে লাগলো, নিলয় তুমি কোথায়? এক্ষুনি নিচে আসো, নিচে খাবার বেড়ে রেখেছে, তুমি খেতে এসো। ভাবির কথা শুনে আমি নিচে আসি। নিচে এসে দেখি অনেক রকমের খাবার সাজানো আছে, সবগুলো খাবার আমার পছন্দের। তখন ভাবি বলে ওঠে, খাওয়া দাওয়া করে নাও, আর এটা পরে নাও। তোমরা একটু হাঁটতে বের হইও, গ্রামটা একটু দেখলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। নীলাকে এভাবে জ্বালাতে আমার ভালোই লাগছে। আমার মনটা এমনিতে ভরে গেছে, আর বলার প্রয়োজন নেই। কিরে তুই আবার কি ভাবছিস? তোকে খেতে বলেছি, খাস না কেন? ভাবি খাচ্ছি। তখন শ্রাবণী আর নীলা দুজনেই খেতে আসে। আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। শ্রাবণী আমার পায়ের মধ্যে খোঁচা দিতে লাগলো, আর আমি ওর দিকে তাকাতেই ও চোখ টিপ দিল। নীলা সব কিছু দেখছিল, আর কেমন জানি রাগ হচ্ছিল। তখনও অর্ধেক খাবার খেয়ে উঠে পড়ে। তখনই ভাবি বলে ওঠে, তুই এভাবে খাবার টেবিল থেকে উঠে গেলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাবি, কোনো কিছু হয়নি, আমার খেতে ইচ্ছেই করছে না, তাই উপরে গেলাম। নীলা কথাটা বলে রাগ করে চলে যায়। আর আমি ঠিক বুঝতে পেরেছি আমি শ্রাবণীর সাথে এভাবে কথা বলছি বলেই নীলার এমন রাগ হয়েছে। রাগ হোক, ও যখন আমাকে রিজেক্ট করে দিয়েছিল তখন ওর এসব কথা মনে ছিল না। শ্রাবণী, তুই নিলয়কে নিয়ে একটু ঘুরতে বের হোস তো, একটু ভালো করে গ্রামটা দেখিসনি। মাত্র কিছুদিন হলো তুই শহর থেকে এসেছিস, আর তোর মেডিকেল পড়ার কতটুকু বাকি আছে রে? এই তো আপু, এরপরই ফাইনাল এক্সাম, এরপরই আমি একজন এমবিবিএস ডাক্তার হয়ে যাব। তখন তো আমাকে ডাক্তার আপু বলে তুই ডাকবি। তুই আমার থেকেই বড় ডাক্তার হ, সমস্যা নেই। বাবা, তাহলে আমার শালি দেখি আমার বউয়ের থেকেও মস্ত বড় ডাক্তার হয়ে যাবে। তাহলে তো দেখছি আমার পরিবারের মধ্যে সবাই ডাক্তার, আর ডাক্তারের কারখানা লেগে যাবে। এসব বলে আমরা হাসাহাসি করছি আর খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে শ্রাবণী আমাকে নিয়ে ঘুরতে বের হয়। ও তেমনটা গ্রামে চেনে না, তারপরেও আমাকে নিয়ে ঘুরতে বের হয়। নিলয় যেন সবসময় জুনিয়রদের একটা ভালোবাসা তৈরি হয়। সিনিয়র মেয়েরা বেশিরভাগ জুনিয়র ছেলের প্রতি দুর্বল হয়ে পড়ে। ও মা, তাই নাকি? কিন্তু আমি তো জানতাম না।
যদি না জানো তাহলে এখন থেকে জেনে নাও। আর হ্যাঁ, তোমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আর যদি কোনো গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার কথা ঠিক আমি বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাচ্ছ? এখন না, সময় হলে তোমাকে অবশ্যই সব কথা খুলে বলবো। অবশ্য শ্রাবণীকে দেখতে খারাপ না, নীলার থেকে কোনো অংশে কম নেই। দুজনকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তো ভেবে নিয়েছি যে আমি শ্রাবণীর সাথে রিলেশন করব, কারণ নীলা আমার সাথে যা করেছে তারপর ওর সাথে কথা বলার মতো আমার বিন্দু পরিমাণ আগ্রহ নেই। আমরা আরও কিছু সময় হাঁটাহাঁটি করি, এরপর বিকালবেলা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি পুরো বাড়িটা সাজানো আছে। তখন আমি ভাবিকে জিজ্ঞেস করি, ভাবি বাসাটা কেমন সাজানো আছে? কোনো অনুষ্ঠান আছে নাকি? না, আসলে আজকে আমার বাবার জন্মদিন, সেজন্য আজকে বাড়িটা সাজানো আছে। ও আচ্ছা, তাহলে আজকে তোমার বাবার জন্মদিন? আমি তো জানি না। ঠিক আছে, তাহলে আমার তরফ থেকে তোমার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিও। তো এক কাজ কর, নীলা আর শ্রাবণীকে মার্কেটে নিয়ে যা, ওখান থেকে তুই নিজেও কিছু কেনাকাটা করে নিস। ভাবি কথাটা বলছে, কথাটা বলা শেষ করার আগে দেখলাম নীলা আর শ্রাবণী দুজনে একসাথে রেডি হয়ে তৈরি হয়ে গেছে আমার সাথে একসাথে যাওয়ার জন্য। আমি আর কিছু বললাম না, ভাবির কথায় সারা ছাই দিলাম। তখন আমি গাড়িটা বের করলাম। বের করতে দেখলাম নীলা আর শ্রাবণী দুজনেই সামনে বসার জন্য আগে থেকে চলে আসলো, কিন্তু শ্রাবণী আগে থেকেই আমার পাশে বসে পড়ল। কিন্তু নীলার আমাদের এভাবে দেখে বিরক্তি ফিল হচ্ছে। আমাদের এমন কাণ্ড দেখে আমার কাছে তো বেশ লাগছে যে আমি নীলাকে এখন রাগাতে পারছি, ওকে এভাবে জেলাস ফিল করাতে পারছি। এরপর আমরা তিনজন মার্কেটে চলে গেলাম। এরপর আমরা একটা শোরুমে গেলাম। শোরুমের ভিতরে প্রবেশ করে নীলার জন্য শাড়ি দেখছে, আর শ্রাবণী তার জন্য ড্রেস দেখছিল। তখন শ্রাবণী আমাকে বলে ওঠে, নিলয়, বলো তো তোমার কোন রঙের ড্রেস পছন্দ? আমি নীলাকে খেলা করার জন্য একটা নীল রঙের শাড়ি পছন্দ করতে বললাম। আমার এমন রঙের শাড়ি খুব পছন্দ, তুমি এই শাড়িটা নিতে পারো। আমি খেয়াল করলাম আমার এমন কাণ্ড দেখে তো আর থাকতে পারছি না, নীলা সহ্য করতে পারছে না। নীলা কিছু না করতে পেরে আমি যে শাড়িটা পছন্দ করলাম সেই কালের শাড়ি নীলাও কিনে নেয়। আর কিছু কেনাকাটা না করে তখন আমি গাড়িটা গাড়ি বের করতে শ্রাবণীর আগে নীলা গাড়ির সামনে আমার পাশে বসে পড়ে। দেখলাম হাতে দুটো প্যাকেট। একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এটা আপনার জন্য, এটা রাখেন। আপনি কিছু কেনেননি, তাই আমি এটা আপনার জন্য নিয়েছি। শ্রাবণী বিষয়টা খেয়াল করেনি। আমি নেব কি নেব না এটা ভাবছিলাম, পরে ভাবলাম নিয়ে নিই। পরে আমি এটা নিয়ে নিই। কিছুক্ষণ পর আমরা বাইরে চলে আসি। বাসায় এসে রুমে এসে দেখি একটা নীল রঙের পাঞ্জাবি নীলা আমার জন্য পছন্দ করে যে একটা ম্যাচিং করে এনেছে। যাই হোক, আজকে এটা পার্টিতে পরে যাব। নীলা যেহেতু পছন্দ করেছে, আর প্রায় 12টা বাজার আর মাত্র 10 মিনিট বাকি আছে, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি, কারণ ভাবি ডাকাডাকি করছে। আমি পাঞ্জাবি পরে যখন নিচে আসলাম তখন খেয়াল করলাম শ্রাবণী আর নীলা আমার দিকে করে তাকিয়ে আছে। আমি কাছে আসতে শ্রাবণী আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি জানতাম তুমি এই জন্যই আমাকে এই রঙের চাহিদা দিয়েছ। আমি শাড়ি পরতে পারি না, তারপরও আমি আপুকে দিয়ে শাড়িটা পরেছি, তাই তো তুমি এই নীল রঙের পাঞ্জাবিটা পরেছো। আমি কিছুই বললাম না যে পাঞ্জাবির বিষয় নিয়ে কে দিয়েছে আমাকে। এরপর সবাই মিলে আঙ্কেলকে আমরা উইশ করতে লাগলাম। এরপর আঙ্কেল কেক কাটে, পরে একে একে সবাইকে খাওয়ালো। এরপরে আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে পেছন থেকে শ্রাবণী ডাক দিয়ে বলে, নিলয়, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, তুমি আমার সাথে কি কথা বলতে চাও? তোমাকে কথাটা বলবো বলবো বলে বলা হয়নি, কিন্তু দেখছি যদি না বলি তাহলে হয়তো বা কখনো এই কথাটা বলা হবে না। নিলয়, আমি তোমাকে ভালোবাসি, আর আমি প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে না করো না প্লিজ, আমি নয়তো বাঁচবো না। পেছন থেকে খেয়াল করলাম যে নীলা দাঁড়িয়ে আছে। এইসব দেখে নীলা সহ্য করতে পারলো না। নীলা এসেই, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোকে আমি ভালোবেসেছিলাম, তুই কিন্তু আমার ভালোবাসার মর্যাদায় দিলি না। আমি তো আগুনের মতো দাঁড়িয়ে রইলাম যে ও আমাকে ভালোবাসা দিয়েছে, আর কিভাবে ভালোবেসেছে? ও তো আমাকে রিজেক্ট করে দিয়েছে, তাহলে এই কথা বলছে কেন? আমি আমার জীবনের থেকেও তোকে বেশি ভালোবেসেছিলাম। যখন আমাকে আপু বলেছিল যে তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকেই আমি তোকে না দেখি ভালোবেসেছি। আমি জানতাম তুই আমার থেকে জুনিয়র, এরপর আমি তোকে ভালোবেসেছি। সেদিন তোকে আমি রিজেক্ট করার একটাই কারণ,
যে আমি তোকে চেয়েছিলাম নিজের ঘরে পাওয়ার জন্য। কারণ এই সময় যদি তোকে আমি বলে দিতাম তাহলে তোর সাথে আমার আর ভালোবাসাটা গভীর হতোই না। আপু আমাকে তোর ছবি দেখিয়েছিল, ওখান থেকেই আমি তোকে চিনতে পেরেছিলাম। আর আপু আমাকে বলেছিল তোর সাথেই আমার বিয়ে। আমি ভেবেছিলাম যে তুই আমাদের বাসায় আসবি আর আমি তোকে সব কিছুই খুলে বলবো, কিন্তু না, তুই এসে কাজটা যা করেছিস এরপরই তোর সাথে আর কোনো কথাই হয় না। আমি তো বুঝতে পারছি না যে আমার সাথে এত বড় একটা খেলা হয়ে গেছে, আমি বুঝতেই পারলাম না। আর ভাবি যে নীলার সাথে আমার বিয়ে ঠিক করেছে সেটাও আমি জানতাম না। আমার বোনটা খুবই ইমোশনাল, আর একজন মানুষ প্রকৃতি কষ্ট দিয়েছে। ও কি করে ও নিজেও জানেই না। তুই এখন ওকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। আর তুই আমাকে বলে যা। একদিকে নীলা কান্না করছে আর আরেকদিকে শ্রাবণী কান্না করছে। তখনই বিপদ ঘটলো, কারণ ওই সময় ভাবি চলে এসেছে। ভাবি সব কিছু শুনতে পারে। ভাবি এসেই আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। নিলয়, তুই এমন একটা কাজ করবি আমি কখনো ভাবতে পারিনি। ভাবি, তুমি বোঝার চেষ্টা করো, আমি কিছুই করিনি। আমি তোর একটা কথাও শুনতে চাই না। ভাবি কথাটা বলে আমার হাত ধরে একটা রুমে নিয়ে যায়। এরপরে বাইরে থেকে গেটটা লাগিয়ে দেয়। প্রায় ঘন্টাখানেক পরে ভাইয়া আমার রুমে প্রবেশ করে, সাথে একটা শেরওয়ানি নিয়ে। দেখ, যা হওয়ার হয়েছে, তোর ভাবি আমাকে সব কিছু বলেছে এবং কি তোর ভাবি সব কিছু সবার সাথে কথা বলে মিটিয়ে নিয়েছে। তুই এই পাঞ্জাবিটা পরে নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, আমি কিছু বললাম না। ভাইয়ের কথা অনুযায়ী সে পাঞ্জাবিটা আমি পরে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার সামনে দুটো বউ। কাজী সাহেব যখন দুটো মেয়ের নাম বলল তখন আমার আর বুঝতে বাকি নেই যে ভাবি নীলা শ্রাবণী দুজনের সাথে আমার বিয়ে দিয়েছে। বাবা, আমি তোমাকে আমার 2 মেয়েকে তুলে দিলাম, তুমি আমার মেয়েদের খেয়াল রেখো। আঙ্কেল কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে। তখন ভাবি তার আব্বুকে সামলায়। তোমরা ওদের উপরে নিয়ে যাও। আমি সাথে চলে গেলাম। এ থেকে কি হয়ে গেল বুঝে উঠতেই পারলাম না। এসব কথা ভাবছিলাম। তখনই কিছুক্ষণ পর ভাবি ছাদের উপর উঠে বলল, কিরে, তুই আবার কি ভাবছিস? যা, ওরা রুমে বসে আছে, তোর অপেক্ষা করছে। আজকে এই রাতে তুই কি সারা রাত ছাদে কাটাবি নাকি? যা রুমে যা। ভাবির কথা শুনে আমি রুমের দিকে যেতে লাগলাম। একটু ভয় কাজ করতে লাগলো, কারণ দুটো ডাইনি রুমে বসে আছে। প্রবেশ করতেই একটু ভয় কাজ করছে। তারপরও সব দ্বিধা সংকট ভেঙে রুমের ভিতরে প্রবেশ করি। রুমে প্রবেশ করতেই নীলা আর শ্রাবণী দুজনে পা ধরে সালাম করে ওদের দুজনকে উঠিয়ে ওদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, আসলে তোমাদের দুজনকে কষ্ট দেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি নিজেও জানতাম না আমার সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছিল, আর আমি যে আমার অজান্তে শ্রাবণীকেও ভালোবেসে ফেলবো। সত্যি বলতে আমি তোমাদের দুজনকেই ভালোবেসে ফেলেছি। তোমরা দুজন আমার হয়ে থাকবে সারা জীবন। আমি সব সময় তোমার এই বুকে বেঁচে থাকতে চাই। তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছো, এখন তোমাকে আমাদের ওই কষ্টগুলো পুষিয়ে দিতে হবে। নীলার কথা তো আমি কিছুই বুঝলাম না। তখন আমি ওদের উদ্দেশ্যে বলে উঠলাম, তোমাদের কথা তো আমি বুঝতেছি না, 1 মিনিট তোমরা দুজন অপেক্ষা করো, আমি আসতেছি। কথাটা বলে আমি বের হই আর ঈশানকে কল দিই। তখনই ঈশান কলটা রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, কিরে বন্ধু, তাহলে অবশেষে বল, তোর বিয়ান সাহেব ভুলে গেলাম। বল, তোর নীলা ম্যাম এখন কেমন আছে? বন্ধু, বিষয়টা যে এমন হয়েছে তখন ঈশানকে সব কিছু খুলে বলি। সব কথা শুনে ঈশান হাসতে হাসতে বলে, বন্ধু, তাহলে তুই 2টা বউ পাইলি। আজ বাসর রাত, তাই তুই বিড়াল মারবি। সেটা কিভাবে? শালা, তুমি ওইটা দেখো আর এইটা বুঝো না? আর আমি, তার মানে এটাকে বলে বিড়াল মারা? মামা, খাটটা একটু ঠিক রাখিস। চুপ শালা, মুখে লাগাম দে। আমি রুমে প্রবেশ করি। তখন নীলা বলে, কি হলো, কি হয়েছে? না, ভাবছি আজ বাসর রাত, বিড়াল মারতে হবে। ওমা, তাই নাকি? তুমি বিড়াল মারবে? হ্যাঁ, কিন্তু বিড়াল কিভাবে মারবো তাই তো জানি না। আমি তো পিচ্ছি, তাই না? ও আমার পিচ্ছি গো, 2 দিন পর 12 ডজনের বাবা হবে। এখন নিজেকে বাচ্চা বলে দাবি করেছো? তো খেলা হবে। তাই ঠিক আছে, চলো। তারপর আর কি, প্রতি গল্পের মতোই নীলিমায়ের তার 2 বইয়ের ভিতরে যা হয় সবটা তো না জানলেও চলে। বিবাহিত মানুষেরা বোঝে। বিয়ে করেন, আপনিও বুঝতে পারবেন। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পে ভয়েস অনেক মিস্টেক হবে, কেননা গল্পে ভাই রে ভাই যে পরিমাণ বানান বল লিখছে রাইটারে,
ভয়েস করতে গেলে দাঁত ভেঙে যায়। তারপরেও কিছুটা মানায় নিন, কিছু করার নাই। ইদানিং দেখতেছেন এটাই মেন সমস্যা যে রাইটারে ডিস্টার্ব। রাইটারে শুধু বানান ভুল আর বানান ভুল লেখা রাখে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।